ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়ে মানুষের সংশয় থাকলেও সরকার চাইলেই সম্ভব। নিউ ইয়র্কে মির্জা ফখরুল বিশ্বের আস্থা অর্জনে রাজনীতিকদের সফর সঙ্গী করেছেন প্রধান উপদেষ্টা। স্বৈরশাসনের অবসান করে বাংলাদেশের নতুন গতিপথ নির্ধারণ করেছে যুব সমাজ। নিউ ইয়র্কে ডক্টর ইউনূস রাতে জাতিসংঘের ভাষণে তুলে ধরবেন ভবিষ্যৎ বাংলাদেশের রূপরেখা। তরুণদের টার্গেট করে একীভূত হওয়ার আলোচনায় এনসিপি গণ অধিকার। নূর দেশে ফিরলে হতে পারে আনুষ্ঠানিক বৈঠক। জন আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটানোর আশা। 2 সপ্তাহের স্বস্তির পর কাঁচা বাজারে আবারও আগুন। কেজিতে 30 টাকা পর্যন্ত বেড়েছে সবজির দাম। সরবরাহ বাড়লেও চড়ে আছে ইলিশের দর। এবং রংতুলিতে সাজছে মন্দির। সারা দেশে 33,000-এর বেশি মণ্ডপে শারদীয় দুর্গাপূজা। দশমীতে বিকাল 3টায় পালন করা হবে বিজয়া শোভাযাত্রা। ব্রিফিংয়ে পূজা উদযাপন কমিটি। সময় সংবাদের সঙ্গে আছি আমি জান্নাতুল দোলনা। ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়ে দেশের মানুষ সংশয়ে আছে উল্লেখ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সরকার চাইলেই নির্ধারিত সময়ে ভোট করা সম্ভব। নিউ ইয়র্কে সময় সংবাদকে সাক্ষাৎকারে বিএনপি মহাসচিব বলেন, আস্থা অর্জনে অন্তর্বর্তী সরকারকে আরও কার্যকর উদ্যোগ নিতে হবে। তিনি মনে করেন, প্রধান উপদেষ্টা নির্বাচনের ব্যাপারে আন্তরিক। বিশ্ববাসীকে সেই বার্তা দিতে জাতিসংঘ অধিবেশনে সফরসঙ্গী হিসেবে রাজনীতিকদের যুক্ত করেছেন। হাসানুজ্জামান সাকির রিপোর্ট। জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। প্রধান উপদেষ্টার সফরসঙ্গী হয়ে তিনি নিউ ইয়র্কে এসেছেন। নির্বাচন নিয়ে আলোচনায় মির্জা ফখরুল বলেন, প্রায় 2 দশক ধরে দেশের জনগণ ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। পতিত শেখ হাসিনা সরকার সুষ্ঠু নির্বাচন হতে দেয়নি। আওয়ামী লীগ সরকার পতনের পরও মানুষের মধ্যে একই সংশয় রয়ে গেছে। বাংলাদেশের মানুষের মধ্যে কনফিউশন আছে, ইলেকশন হবে কিনা, বিভিন্ন রকম। এটা হয়ে গেছে কি, বাংলাদেশের মানুষের মধ্যে একটা সমস্যা তৈরি হয়েছে, আস্থাহীনতা সবকিছুর উপর। যে কারণে চিফ অ্যাডভাইজারের কথাটাও তারা মনে করে যে ঠিক আছে কিনা। নির্বাচন নিয়ে যে সংশয় তৈরি হয়েছে তা অন্তর্বর্তী সরকারকেই দূর করতে হবে বলেও জানান বিএনপি মহাসচিব। বাংলাদেশে প্রচুর ইলেকশন হয়েছে 3 মাসে। আপনার কেয়ারটেকার গভর্নমেন্টের 3 মাসে ইলেকশন হয়েছে, গভর্নমেন্ট চেঞ্জ হয়েছে। এটা বাংলাদেশে ইলেকশন ইজ নো প্রবলেম। আপনি গভর্নমেন্ট যে ফার্ম থাকে যে আমি ইলেকশন করবো, তাহলে ইলেকশন হয়ে যাবে। প্রধান উপদেষ্টা নির্বাচনের ব্যাপারে আন্তরিক, তাই বিশ্ববাসীকে সেই বার্তা দিতে জাতিসংঘ অধিবেশনে সফরসঙ্গী হিসেবে রাজনীতিকদের যুক্ত করেছেন বলেও মনে করেন মির্জা ফখরুল। সবখানি উনি ওনার মতো করে একটা সব জায়গায় একটা পারফেকশন চান এবং উনি আপনার সুনাম রাখতে চান, তার সুনামকে রক্ষা করতে চান। উনি ভেবেছিলেন যে রাজনৈতিক দলগুলোকে যদি এখানে নিয়ে এসে আমি একসাথে যদি প্রেজেন্টেড হতে পারি তো গ্লোবাল অর্গানাইজেশন ইভেনের মতো জায়গায়, তাহলে দ্যাট উইল গিভ এ গুড মেসেজ টু দ্য ওয়ার্ল্ড অ্যান্ড আপনার একটা আস্থা বাড়বে। দেশের মানুষ নির্বাচনমুখী দাবি করে ভোট আয়োজনে সরকারকে মনোনিবেশ করার তাগিদ দেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বাংলাদেশের আসন্ন নির্বাচন নিয়ে অনিশ্চয়তা যেন কাটছেই না। ঢাকা কিংবা নিউ ইয়র্ক, সবার মধ্যেই নির্বাচন নিয়ে শঙ্কা, সংশয়। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্যেও তা প্রকাশ পেল। তবে তিনি মনে করেন, ফেব্রুয়ারিতেই যে নির্বাচন হবে তা নিয়ে সরকার প্রধান ডক্টর ইউনূসের আন্তরিকতার কোনো কমতি নেই। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, দেশে স্বৈরশাসনের অবসান ঘটিয়ে যুব সমাজ জাতির নতুন গতিপথ নির্ধারণ করে তার হাতে সংস্কার ও গণতান্ত্রিক রূপান্তরের দায়িত্ব তুলে দিয়েছেন। বৃহস্পতিবার জাতিসংঘের সাইডলাইনে শ্রম ও মানবাধিকার এবং যুব বিষয়ক 3টি উচ্চ পর্যায়ের আলোচনায় অংশ নেন সরকার প্রধান। নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রী এবং আলবেনিয়া ও বতসোয়ানার প্রেসিডেন্টের সঙ্গেও দ্বিপাক্ষিক বৈঠক করেন প্রধান উপদেষ্টা। প্রেস সচিব জানান, বিশ্ব নেতাদের সঙ্গে বৈঠকে গুরুত্ব পাচ্ছে নির্বাচন প্রসঙ্গ। নিউ ইয়র্ক থেকে হাসানুজ্জামান সাকির আরও একটি রিপোর্ট। নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দফতরে সাধারণ পরিষদের 80তম অধিবেশনের ফাঁকে যুব বিষয়ক বিশ্ব কর্মপরিকল্পনার 30 বছর পূর্তি উপলক্ষে উচ্চ পর্যায়ের বৈঠকে যোগ দেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এ সময় তিনি কোন পরিস্থিতিতে সরকার প্রধানের দায়িত্ব নিয়েছেন তা তুলে ধরেন। বাংলাদেশের গণতন্ত্র ও সংস্কার যাত্রায় তরুণদের ভূমিকার কথাও স্মরণ করেন সরকার প্রধান। Half the population
are 180, 90 million are under the age of 27. It's a very young population. It tells us something. Last year, in Bangladesh, we witnessed an extraordinary power of youth. They rose with courage to end years of autocracy, reset our nation's course, and entrusted me with the responsibility of steering reforms and democratic transition. এরপর মানবাধিকার সংস্থা OHCHR এর আয়োজনে সবার জন্য মানবাধিকার সর্বত্র মানবাধিকার শীর্ষক উচ্চ পর্যায়ের সভায় বক্তব্য রাখেন প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস। এ সময় তিনি কৃত্রিম বুদ্ধিমত্তা এবং ভবিষ্যতে আসা প্রযুক্তির অপব্যবহার বন্ধে এই ধরনের প্রযুক্তি নিয়ন্ত্রণের উপায় বের করার উপর গুরুত্ব দেন। Freedom to abuse, freedom to say anything, a massive way. So where does our freedom go? Which freedom are we protecting now? স্থানীয় সময়ে বৃহস্পতিবার সকালে জাতিসংঘ সদর দপ্তরে ডাচ প্রধানমন্ত্রী ডিক চুকের সঙ্গে বৈঠক করেন প্রধান উপদেষ্টা। এ সময় বন্যা ও নদী ব্যবস্থাপনা, সামুদ্রিক প্রযুক্তি এবং বস্ত্র ও কৃষি খাতে নেদারল্যান্ডের সহযোগিতা চান প্রফেসর ইউনূস। পরে বতসোয়ানার প্রেসিডেন্ট দুমা গিডিয়নের সঙ্গে বৈঠক করেন প্রধান উপদেষ্টা। বিকেলে আলবেনিয়ার প্রেসিডেন্ট বাজরাম বেগাজের সঙ্গে প্রফেসর ইউনূসের বৈঠকে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা হয়। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, দ্বিপাক্ষিক সবগুলো বৈঠকেই গুরুত্ব পেয়েছে আসন্ন নির্বাচন প্রসঙ্গ। যারাই আমাদের বন্ধু তারা এটা জানতে চায় যে বাংলাদেশের ডেমোক্রেটিক ট্রানজিশনটা কিরকম হচ্ছে সে বিষয়ে জানতে চান। তো তখন এই প্রসঙ্গ তো এই বিষয়গুলো আসে, ইলেকশন কিরকম হবে, ইলেকশন উত্তর কি হবে। সফরের চতুর্থ দিনে সন্ধ্যায় শ্রম অধিকার বিষয়ক উচ্চ পর্যায়ের এক বৈঠকেও অংশ নেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। জাতিসংঘ সফরে এসে চতুর্থ দিনেও ব্যস্ত সময় অতিবাহিত করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এদিন তিনি 3টি দ্বিপাক্ষিক বৈঠক এবং 3টি উচ্চ পর্যায়ের সভায় যোগ দেন। এসব বৈঠক এবং সভায় বৈশ্বিক, আন্তর্জাতিক এবং অভ্যন্তরীণ নানা বিষয়ে কথা বলেছেন সরকার প্রধান। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, জাতিসংঘ সদর দপ্তর, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। এদিকে আজ রাতে জাতিসংঘ সাধারণ পরিষদের বাংলায় ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন সময় সংবাদকে জানিয়েছেন, ভাষণে আগামী নির্বাচন নিয়ে গুরুত্বপূর্ণ বার্তা দেবেন সরকার প্রধান। সেই সঙ্গে সংস্কার কর্মসূচি ও ভবিষ্যৎ বাংলাদেশের রূপরেখা তুলে ধরবেন বিশ্ব দরবারে। হাসানুজ্জামান সাকির আরেকটি রিপোর্ট। জাতিসংঘের সাধারণ পরিষদের ৮০তম অধিবেশন চলছে। বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকার প্রধানরা অধিবেশনের মূল বিতর্ক পর্বে বক্তব্য রাখছেন। শুরুর দিকে রাষ্ট্রপ্রধান এবং পরে সরকার প্রধানরা বক্তব্য রাখার সুযোগ পান অধিবেশনে। এরই অংশ হিসেবে নিউ ইয়র্কের স্থানীয় সময় শুক্রবার দুপুরের আগে ভাষণ দেবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন সময় সংবাদকে জানিয়েছেন, অধিবেশনে প্রফেসর ইউনূস তার বিগত 1 বছরের শাসনামলের বিভিন্ন কর্মকাণ্ডের বর্ণনা তুলে ধরবেন। পাশাপাশি গণতন্ত্রের উত্তরণের পথে সরকার প্রধান যে আন্তরিক তা স্পষ্ট হবে বিশ্ব দরবারে। ভাষণে বাংলাদেশের আগামীর নির্বাচন নিয়ে বিশ্ব নেতাদের সুনির্দিষ্ট বার্তাও দেবেন প্রধান উপদেষ্টা। ডে 1 থেকেই তো মূল লক্ষ্য ছিল যে কিছু রিফর্ম এবং তারপরে একটা ভালো নির্বাচন করে নির্বাচিত যারা হবেন, জনগণ যাদেরকে ভোট দেবে তাদের হাতে ক্ষমতা হস্তান্তর করা। আমি মনে করি যে এটা এই মুহূর্তে ওনার জন্য, এটা ওনার নিজেরও এটাই সবচেয়ে বড় যেটা ওনার এজেন্ডা, এবং সেটাই উনি করার চেষ্টা করবেন এবং সেটাতে আন্তর্জাতিক সম্প্রদায়কে উনি কনভিন্স করার চেষ্টা করবেন। পররাষ্ট্র উপদেষ্টা জানান, বৈশ্বিক ও অভ্যন্তরীণ নানা ইস্যুতে জাতিসংঘে বাংলাদেশের অবস্থান পরিষ্কার করবেন প্রফেসর ইউনূস। সেই সঙ্গে বিশ্ব দরবারে তুলে ধরবেন বাংলাদেশের আগামীর রূপরেখা। হাই লেভেল সেগমেন্ট যে 3-4 দিনে, ওখানে 26 তারিখে উনি তার বক্তব্য রাখবেন। সেটার আপনারা তখন জানতে পারবেন যে এক্স্যাক্টলি কি। এটাতে তো ন্যাচারালি তার সরকারের যেই এজেন্ডা সেটা সম্বন্ধে উনি বলবেন। এদিন ভাষণের পর বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ কর্মসূচিতেও অংশ নেবেন প্রধান উপদেষ্টা। দ্বিপাক্ষিক বৈঠক করবেন বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকার প্রধানের সঙ্গে। সরকার প্রধান হিসেবে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে এটাই কি হবে ডক্টর মোহাম্মদ ইউনূসের শেষ অধিবেশন? রোহিঙ্গা সংকট, রাশিয়া ইউক্রেন যুদ্ধ, গাজায় ফিলিস্তিনিদের উপর ইসরায়েলি বাহিনীর আগ্রাসন,
সেই সঙ্গে আগামী ফেব্রুয়ারিতে বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচন। বিশ্ব দরবারে কি বলবেন প্রধান উপদেষ্টা, এখন তাই দেখার অপেক্ষা। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, জাতিসংঘ সদর দপ্তর, নিউ ইয়র্ক। খুলনার ডুমুরিয়ায় ছাত্র যুব সমাবেশে বক্তব্য রাখছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। সরাসরি যাচ্ছি সেখানে। জেনেছেন সবাই আপনারা, মিটিং করেছি, কমিটি করেছে, ডিজি এসেছে, পানি সরাবার জন্য আমি নিজের সুইচ গেটে গিয়ে পানি সরাবার কিছু ব্যবস্থা করেছি। পানি কিছুটা কমতেছে নাকি বলেন, কিন্তু এখন তো আবার বর্ষা, উপকূলীয় এলাকায় সিল্টেড হয়ে যাচ্ছে। 60-এর দশকের পোল্ডার বেড়িবাঁধগুলো আর সংস্কার হয়নি। পানি সম্পদ মন্ত্রী কথা দিয়েছেন, একটা শর্ট টাইম, একটা মধ্যমেয়াদী, একটা লং টাইম প্ল্যান উনি নিয়েছেন। কয়েক হাজার কোটি টাকায় এই বিল এলাকার জলাবদ্ধতা নিরসনের মহাপরিকল্পনা নেওয়া হচ্ছে। এখন তো অন্তর্বর্তীকালীন সরকার, রাজনৈতিক সরকার না আসলে এত হাজার হাজার কোটি টাকার পরিকল্পনা বাস্তবায়ন করা কঠিন। ইনশাআল্লাহ যদি আমরা সরকারে যেতে পারি, এই বিল ডাকাতিয়া সহ সকল বিলের জলাবদ্ধতা নিরসনের মহাপরিকল্পনা আমরা ইনশাআল্লাহ বাস্তবায়ন করব। এখন কিছু খাল খনন, কিছু পানি সরানো, কিছু সুইচ গেট করে আপাতত সাময়িক ইলেকশন পর্যন্ত 5-6টা মাস একটু বাঁচার ব্যবস্থা। আমার ভাইদের বাড়িতে পানি উঠে গেছে, মানুষ মরে গেলে হিন্দুরা পোড়াতে পারছে না, শ্মশানে নিতে পারছে না, বাথরুম করতেছে ঘরের ভিতরে, গোয়ার মধ্যে পানি, রান্নাঘরে পানি। আমি তো নৌকায় চড়ে সেই সব জায়গায় গিয়েছি, আপনারা দেখেছেন। আমার ভাইয়েরা, আমি ইনশাল্লাহ আপনাদের সাথে আছি। আপনাদের ভাই এই বিল ডাকাতিয়াতে আমাদের জমি জমা এখানে। দর্শক, আমরা সরাসরি যুক্ত ছিলাম খুলনার ডুমুরিয়া থেকে। বক্তব্যের বাকি অংশ দেখতে চোখ রাখুন সময় টিভির ফেসবুক পেজে। এনসিপি ও গণ অধিকার পরিষদের একীভূত হওয়ার আলোচনা এগিয়েছে অনেক দূর। নুরুল হক নূর দেশে ফিরলে আনুষ্ঠানিক বৈঠকে বসতে পারেন দুই দলের শীর্ষ নেতারা। তারুণ্য নির্ভর দলগুলো একসঙ্গে রাজনীতির মাঠে থাকলে জন আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে বলে মনে করেন এনসিপি ও গণ অধিকার পরিষদের নেতারা। সানবির রূপলের রিপোর্ট। বেশ কিছুদিন ধরে রাজনীতির মাঠে নয়া মেরুকরণের গুঞ্জন চলছে। নির্বাচন সামনে রেখে দলগুলোর মধ্যে টানাপোড়েন থাকলেও ভেতরে ভেতরে প্রায় সবাই নিজেদের মধ্যে হিসাব নিকাশ করছে। কেউ কেউ দলের প্রার্থীও ঘোষণা করেছে। পুরানো জোট ভেঙে বিএনপি জামায়াত এখন আলাদা শক্তি। বিএনপি জোট সঙ্গীদের নিয়ে নির্বাচনের ছক কষছে। জামায়াত আছে একক সত্তায়। ইসলামী দলগুলোর জোট হচ্ছে কিনা এর উত্তর এখনো মেলেনি। এর মধ্যে অভ্যুত্থান থেকে জন্ম নেয়া দল এনসিপি ও 18-র কোটা আন্দোলনের পর সৃষ্ট রাজনৈতিক দল গণ অধিকার পরিষদ কি একীভূত হচ্ছে, এমন গুঞ্জন চাউর হয়েছে। এর সম্ভাবনা দুই দলের নেতারা উড়িয়ে দেননি। মধ্যমপন্থী যে রাজনৈতিক দলগুলো রয়েছে, যারা সাম্প্রতিক সময়ে প্রতিষ্ঠিত হয়েছে বা প্রতিষ্ঠা লাভ করেছে, তাদের মধ্যেও অনেকটাই আমাদের মধ্যে একটা মিল আছে। রাজনৈতিক কর্মসূচি, চিন্তার জগতে, আদর্শিক জায়গা থেকে, ভবিষ্যৎ মিশন ভিশনের দিক থেকে। তা আমরা মনে করি এই তারুণ্যের শক্তিগুলো যদি ঐক্যবদ্ধ হয়, এই শক্তিগুলো যদি ইউনাইটেড হয়, তাহলে দেশ ও জাতির জন্য মঙ্গল। এবং দেশের মানুষ চায় যে বাংলাদেশের এই যে দ্বিদলীয় বৃত্ত, এই বৃত্ত থেকে বের হতে। আমরা একটা মধ্যমপন্থী গণতান্ত্রিক শক্তিগুলোর একটা আলাদা বলয় তৈরি করতে চাই। তো এবং এইটা করলে বেশিরভাগ আমরা মনে করি যে বাংলাদেশের জনগণের বেশিরভাগ মানুষের আকাঙ্ক্ষা হচ্ছে এই ধরনের একটা মানে অ্যালায়েন্স হোক, যেখানে কিনা মধ্যমপন্থা এবং গণতান্ত্রিক শক্তিগুলো একসাথে থাকবে। এখন নানা ইকুয়েশন থাকে রাজনীতিতে, সবকিছু শেষ পর্যন্ত হবে কিনা, এটা ব্যাটে বলে মিলবে কিনা, এটা আসলে আরেকটু সময় দিলে আমরা বুঝতে পারবো। গণ অধিকার পরিষদ আগেই নিবন্ধন পেয়েছে। এনসিপি আছে নিবন্ধনের অপেক্ষায়। দলের কাঠামো ও উদ্দেশ্যের মিল খুঁজে তারুণ্য নির্ভর দল দুটির নেতারা বলছেন, সবার অধিকার নিশ্চিতে মধ্যমপন্থী গণতান্ত্রিক রাজনৈতিক নতুন ধারা জনগণের আকাঙ্ক্ষা। দুই দলের মধ্যে অনানুষ্ঠানিক আলাপে কাঠামো নিয়ে আলোচনা হচ্ছে। একীভূত হলে নাম ও নেতৃত্বের মতো বিষয়গুলো নিয়ে কথা হয়নি। তবে এসব আলোচনার ফলাফল এখনই চূড়ান্ত বলা যাবে না। এই বিষয়গুলো আরেকটু সময় নিয়ে আমাদেরকে দেখতে হবে। বাংলাদেশের রাজনৈতিক পরিবেশ আরেকটু সিরিয়াস হয়ে উঠেছে। এটা আরেকটু কিছুদিন পরে দেখতে হবে যে এটা কতটুকু পর্যন্ত আগায়। তরুণরা যেহেতু গণ অভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছে, আর গণ অধিকার পরিষদ এবং এনসিপি যেহেতু তরুণদের দল, তো তরুণরা এক হয়ে কাজ যেন করা হয়, এরকম একটা আলোচনা ছিল। ওই আলোচনাটাই এখন যেটা আপনারা শুনতে পাচ্ছেন, দলীয় ফোরামে আলোচনা হবে। আলোচনার পরে এই বিষয়গুলো নিয়ে বিস্তারিত জানানো হবে। গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর চিকিৎসা নিতে সিঙ্গাপুরে অবস্থান করছেন। তিনি ফিরে আসার পর এ বিষয়ে আনুষ্ঠানিক আলোচনা হতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন নেতারা। সানবির রূপল, সময় সংবাদ, ঢাকা।
আবারও চড়া রাজধানীর সবজির বাজার। সপ্তাহ ব্যবধানে বেশিরভাগ সবজির দাম বেড়েছে কেজিতে 20 থেকে 30 টাকা পর্যন্ত। ঊর্ধ্বমুখী কাঁচামরিচও। দাম বাড়ার কারণ হিসেবে সরবরাহ কমে যাওয়াকে সামনে আনছেন বিক্রেতারা। এদিকে দাম কিছুটা কমলেও এখনও নাগালের বাইরে ইলিশ। স্থিতিশীল রয়েছে মুরগির বাজার। কারণ বাজার ঘুরে এসে রিপোর্ট করেছেন অন্তরা সেন। 2 সপ্তাহ পর আবারও চড়ে গেছে রাজধানীর সবজি বাজার। শুক্রবার কারওয়ান বাজার ঘুরে দেখা যায় পটল, করলা, ঢ্যাঁড়স, কাঁকরোল, লাউ, ঝিঙা সহ বেশিরভাগ সবজি বিক্রি হচ্ছে 60 থেকে 80 টাকায়। সপ্তাহ ব্যবধানে কেজিতে 10 থেকে 30 টাকা বেড়েছে সবজির দাম। মধ্যবিত্ত মানুষ তো, এই কারণে সবজির দাম অতিরিক্ত বেশি হয়ে গেছে, আমাদের কেনাকাটায় খুব কষ্ট হচ্ছে। আধা কেজি কুমড়া নিলাম 110 টাকা। ইনকামের সাথে হচ্ছে বাজার করতে গেলে আমরা মিল পাই না। বাজারে 3000 টাকা নিয়ে আসলে সম্পূর্ণ বাজার করে যেতে পারি না। মাছ মাংসের দাম বেশি, সবজি নির্ভরশীল, সেখানে সবজির দামও বেশি। ঊর্ধ্বমুখী কাঁচামরিচও বিক্রি হচ্ছে 160 থেকে 180 টাকায়। কালকে আমরা 110 টাকা 120 টাকা কিনছি, ওই মরিচ আজকে কিনতে হয়েছে পাইকারি আমার 150 টাকা 160 টাকা কেজি। কড়া রোদে সবজির বাজার চড়ে যাওয়ার কারণ হিসেবে বৃষ্টিতে সরবরাহ সংকটকে সামনে আনছেন বিক্রেতারা। বৃষ্টি টানা 3-4 দিন জায়গায় জায়গায় পানি হয়েছে, মাল সরবরাহ আসতে পারে না, সব সবজির দাম বেশি। যেরকম গেছে সপ্তাহে যে সবজিরা 50-60 টাকা ছিল, এই সপ্তাহে 80 টাকা। বেগুনটার দাম আরো বেশি। এদিকে গেল সপ্তাহের তুলনায় দাম 100 টাকা কমলেও এখনো ক্রেতাদের নাগালের বাইরে ইলিশ। 1 কেজি ওজনের প্রতি পিস বিক্রি হচ্ছে 2100 টাকায়। এই মাছের দাম না কমায় ক্ষুব্ধ ক্রেতারা। ইলিশ মাছের দাম গত সপ্তাহে এই সপ্তাহে একটু দাম কম। গত সপ্তাহে 1 কেজি মাছ বেচছে 2200 টাকা, এই সপ্তাহে আপনি 1 কেজি সাইজ বেচছে 2100 টাকা, কেজিতে 100 টাকা কমছে। ইলিশ মাছের জন্য আসছিলাম কিন্তু কিনে নাই, দাম বেশি দেখে কিনে না, লাস্টে অল্প দামের মাছ এগুলা কিনে নিয়ে গেছে। তুলনামূলক একটু বেশিও মনে হচ্ছে। বেতনভোগী মানুষ বা নিত্য প্রয়োজনীয় যারা এইভাবেই হাহাকার, এর মধ্যে এত উচ্চ দামে ইলিশ কিনা আসলে আমাদের পক্ষে অসম্ভব। তবে অপরিবর্তিত মুরগির দাম ব্রয়লার 170 আর সোনালী বিক্রি হচ্ছে 280 থেকে 300 টাকায়। অন্তরা সেন, সময় সংবাদ, ঢাকা। সুনামগঞ্জ, রংপুর, বগুড়া ও দিনাজপুরে সড়ক দুর্ঘটনায় 10 জন নিহত হয়েছেন। দুর্ঘটনায় আহত হয়েছেন বেশ কয়েকজন। হাইওয়ে পুলিশ জানায় সকালে একটি ট্রাক সুনামগঞ্জ থেকে সিলেটের দিকে যাচ্ছিল। পথে সুনামগঞ্জের পাগলায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি সিএনজি অটোরিকশাকে চাপা দিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে সিএনজি অটোরিকশার 3 যাত্রী নিহত হন। এদিকে রংপুরে 3 জন এবং দিনাজপুরেও 3 জন প্রাণ হারিয়েছেন। দিনাজপুরে মারা গেছেন 1 জন। চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী ও নাটোর থেকে ঢাকাগামী যাত্রীবাহী বাস অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দিয়েছেন মালিকরা। শ্রমিকদের বেতন বাড়ানোর ইস্যুতে পূর্ব ঘোষণা ছাড়াই বাস বন্ধ করে দেওয়ায় চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। তাদের টিকিটের টাকা ফেরত দেয়া হচ্ছে, তবে দুর্গাপূজা এবং শুক্র শনিবার ছুটির কারণে যাত্রীচাপ বেশি থাকায় তারা নির্দিষ্ট গন্তব্যের বিকল্প পরিবহন পাচ্ছেন না। সম্প্রতি বাস শ্রমিকদের আন্দোলনের পরিপ্রেক্ষিতে গত 23 সেপ্টেম্বর ঢাকায় শ্রমিক পক্ষ ও মালিক পক্ষের মিটিং হয়। এতে সিদ্ধান্ত হয় রাজশাহী থেকে ঢাকা চলাচলে প্রতি ট্রিপে চালক, সুপারভাইজার ও সহকারী আগের চেয়ে বেশি টাকা পাবেন। শুক্রবার থেকে তা বাস্তবায়নের কথা ছিল। তা আগেই বৃহস্পতিবার রাতে বেশি টাকা দেবে না জানিয়ে বাস বন্ধ করে দেয় মালিকপক্ষ। পেশা ছিনতাই, কিন্তু রাতের ঢাকায় ধারণ করেন সিএনজি চালকের বেশ। যাত্রীকে সিএনজিতে উঠিয়ে গন্তব্যে পৌঁছার আগেই নির্জন স্থানে লুটে নেন সর্বস্ব। সম্প্রতি রাজধানীর কাওলায় 17 বছরের এক কিশোরীর সঙ্গে এমন ঘটনা ঘটে। সিএনজিতে তুলে এক পর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে লুট করা হয়। এ ঘটনায় জড়িত এনায়েত হোসেন রবিন নামের এক ছিনতাইকারীকে গ্রেপ্তার করেন পুলিশ, জানায় চাঞ্চল্যকর তথ্য। র্যাব বলছে রবিন এর আগেও এ ধরনের ঘটনা ঘটিয়েছে। মাসুদুর রহমানের রিপোর্ট। 21 সেপ্টেম্বর ভোর 4:10 রাজধানীর উত্তরা জসিমউদ্দিন রোডের বান্ধবীর বাসা থেকে জন্মদিনের পার্টি শেষ করে গোরানের বাসায় ফিরতে বেরিয়েছিলেন এক কিশোরী। গোরানের উদ্দেশ্যে আরেক বান্ধবীকে নিয়ে যাত্রা শুরু করেন রবিনের সিএনজিতে করে। পথে বান্ধবীকে নামিয়ে দেন সেই কিশোরী। এবার সেই কিশোরীকে নিয়ে একলা ছুটতে থাকে সিএনজি। এয়ারপোর্ট পেরিয়ে কাওলার কাছাকাছি আসতেই ঘটে বিপত্তি। চালক রবিন জানায় সিএনজি নষ্ট হয়ে গেছে। এক পর্যায়ে গাড়িতে লুকিয়ে রাখা ধারালো অস্ত্র বের করে সর্বস্ব ছিনিয়ে নেয় রবিন। পিছনের ইয়া তুলে একটা ছুরি বের করে ওর পাশে বসে পড়ছে আর গলার মধ্যে ধরছে। তখন আমার মেয়ে বলছে যে তোমার যা লাগে নিয়ে যাও,
কিন্তু আমার ক্ষতি করো না। তখন সে মানে মেয়ে অনেক জোরে জোরে চিল্লাচিল্লি করছে যেন আশেপাশে কেউ এসে ওর হেল্প করে। মোবাইল মানিব্যাগ ছিনিয়ে নেবার পরও সেই কিশোরীকে অস্ত্রের মুখে নেশাজাতীয় কিছু খাওয়ানোর চেষ্টা করে রবিন। এতে বাধা দিলে অস্ত্র দিয়ে আঘাত করা হয়, গুরুতর জখম হয় হাতে। এ সময় রবিনকে ধাক্কা দিয়ে ফেলে চিৎকার করে সেই কিশোরী। লোকজন ছুটে এলে সিএনজি নিয়ে পালিয়ে যায় রবিন। পথচারীরা আহত কিশোরীকে উদ্ধার করে নিয়ে যায় ঢাকা মেডিকেলে। হাতে সেলাই পরে 26টি। 2 দিন আইসিইউতে লড়াইয়ের পর কিছুটা সুস্থ হয়েছে ভুক্তভোগী। রক্তক্ষরণ অনেক হয়েছে, প্রায় 2-2.5 ঘন্টা লাগছে যাইতে ঢাকা মেডিকেল। ওখানে ব্লাড দেওয়া হয়েছে, আমি ব্লাড দিছি, আরও 2টা ব্যাগ দেওয়া লাগবে। এখন মোটামুটি আল্লাহর রহমতে আছে, কিন্তু অবস্থা তেমন একটা ইয়ে না। পুরুষ লোক দেখলেও ভয় পায় আর কি। সেই ঘটনায় মামলা দায়েরের পর সাহায্য চাওয়া হয় র্যাবেরও। সিএনজিতে ওঠার ও ছিনতাইয়ের ঘটনাস্থলের কোনো সিসিটিভি ফুটেজ না থাকায় বেগ পেতে হয় র্যাবকে। তবে ভুক্তভোগী কিশোরী সিএনজিতে একটি ছবি তুলে রেখেছিল, যদিও সেটিতেও গাড়ির নম্বর ছিল অস্পষ্ট। সেটি ধরেই কাজ শুরু করে র্যাব। কাছাকাছি নম্বরে 4টি সিএনজি খুঁজে উত্তরা থেকে সবুজবাগ রুটে শুরু হয় তল্লাশি। এয়ারপোর্ট থেকে গোরান রোডে যে সিএনজিগুলো চলাচল করে, আমরা মহাখালীতে আমাদের গোয়েন্দাদের ওখানে নিয়োজিত করি। 2 দিন ধরে গোয়েন্দারা প্রতিটা সিএনজি পর্যবেক্ষণ করে এবং পর্যবেক্ষণ করতে করতে আমরা কাছাকাছি 2-3টা সিএনজির সন্ধান পাই। যে মাঝের দুটো ডিজিট অমিল ছিল, এরকম ডাউটফুল 3-4টা সিএনজিকে আমরা টার্গেট করি। 2 দিনের টানা তল্লাশির পর খোঁজ মেলে সেই সিএনজির। রাজধানীর মহাখালী এলাকা থেকে সিএনজি সহ আটক করা হয় চালক বেশি ছিনতাইকারী রবিনকে। জিজ্ঞাসাবাদে সম্পৃক্ততার কথা স্বীকার করে রবিন। আসামিকে আমরা হেফাজতে নেই। হেফাজতে নিয়ে আমরা যখন বাদীকে এই আসামির ছবি প্রেরণ করি, বাদী এই আসামিকে কনফার্ম করে যে আসামি অপরাধটা করেছে। অবশ্যই তার অপরাধ আগে আছে। আমরা তার সহযোগী যারা এই চক্রের সদস্য, তাদেরকে আমরা শনাক্ত করছি এবং তাদের গ্রেপ্তারের জন্য অভিযান পরিচালনা করব। শুধু রাজধানীর উত্তরা কাওলা বা এয়ারপোর্ট রোড নয়, 300 ফিট সহ বেশ কিছু এলাকায় রাতের আধারে এসব সিএনজি চালক হয়ে ওঠে দুর্ধর্ষ। যে কারণে বাড়তি সতর্কতার পাশাপাশি রাতের ঢাকায় চলাচলের ক্ষেত্রে ব্যবহৃত পাবলিক ট্রান্সপোর্টের ছবি তুলে স্বজনদের কাছে পাঠানোর পরামর্শ র্যাবের। মাসুদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। সারা দেশে 33,355টি মণ্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। শুধু ঢাকা মহানগরেই পূজা হবে 259টি মণ্ডপে। রাজধানীর ঢাকেশ্বরী মন্দিরে সকালে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানায় মহানগর সার্বজনীন পূজা কমিটি ও জাতীয় পূজা উদযাপন পরিষদ। জানায় দশমীতে বিকেল 3টায় ঢাকাসহ সারা দেশে হবে বিজয় শোভাযাত্রা। অপ্রীতিকর ঘটনা এড়াতে মন্দির ও মণ্ডপে নিরাপত্তা জোরদার করা হয়েছে বলেও জানায় মহানগর সার্বজনীন পূজা কমিটি। ঢাকা মহানগরে এবার 259টি পূজা অনুষ্ঠিত হচ্ছে। গত বছর ঢাকা মহানগরে 252টি পূজার আয়োজন হয়েছিল। সেই হিসাবে মহানগরে 7টি পূজা বেড়েছে। সারা দেশে এ পর্যন্ত যেসব তথ্য আমাদের হাতে এসেছে তাতে দেখা যাচ্ছে 33,355টি পূজা অনুষ্ঠিত হচ্ছে। গত বছরে 31,461 পূজার আয়োজন করা হয়েছিল। কয়েকটি জেলায় দুর্গা প্রতিমা ও মন্দিরে হামলার ঘটনা ঘটেছে। পূজার মধ্যে আমরা এসব হামলা দেখতে চাই না। শুধু আইন শৃঙ্খলা বাহিনীর পদক্ষেপই নয়, রাষ্ট্রীয় আলোকিত চেতনা, সামাজিক প্রতিরোধের মাধ্যমে এই সহিংসতার অবসান ঘটাতে হবে। সাপ্তাহিক ছুটির দিনে পর্যটকের ঢল নেমেছে কক্সবাজার সমুদ্র সৈকতে। সমুদ্রের জলে গা ভাসিয়ে আনন্দে মেতেছেন তারা। এই মুহূর্তে সৈকতের সুগন্ধা পয়েন্টে আছেন রিপোর্টার সুজাউদ্দিন রুবেল। সরাসরি যাচ্ছি তার কাছে। কক্সবাজার সমুদ্র সৈকতে সাগর তীর, বিশেষ করে লাবণী, সুগন্ধা, কলাতলি, এই 3টি পয়েন্ট 3 কিলোমিটার এলাকা জুড়ে এখন উৎসবের নগরীতে পরিণত হয়েছে। বিশেষ করে আমরা লক্ষ্য করছি সকাল থেকে বিপুল সংখ্যক পর্যটক ছুটে এসেছে সৈকত শহর কক্সবাজারে। যেহেতু আজকে সাপ্তাহিক ছুটির দিন, এই সাপ্তাহিক ছুটির দিনকে কেন্দ্র করে পর্যটকরা মেতে রয়েছেন সমুদ্রের নোনা জলে। আমরা লক্ষ্য করছি সমুদ্র সৈকতের যে সাগর এখন উত্তাল, যেহেতু 3 নম্বর সতর্ক সংকেত লঘু চাপও জারি করা হয়েছে, যার কারণে কিন্তু সাগর উত্তাল রয়েছে। এই উত্তাল সাগরেও কিন্তু পর্যটকরা যেহেতু সাপ্তাহিক ছুটির দিনে ছুটে এসেছেন, তারা কিন্তু মানছেন না কোনো কিছুই। লাল পতাকা টাঙানো হয়েছে, লাইফগার্ড কর্মীরা সতর্ক করছে, তারপরও কিন্তু মানুষজন দূর দূরান্ত থেকে ছুটে এসেছে। সে ছুটে এসেই তারা সমুদ্রের নোনা জলে কিন্তু আনন্দে মেতে রয়েছে, গোসল করছে, পাশাপাশি টিউবে গা ভাসিয়ে, আবার অনেকে বল খেলছে, আবার অনেকে আমরা লক্ষ্য করছি জেট স্কি রয়েছে, সেই জেট স্কি যুগে গভীর সাগরে গিয়ে
সমুদ্র উপভোগ করছে। এভাবেই কিন্তু মেতে রয়েছে সকাল থেকে। এখন বেলা গড়াচ্ছে, কিন্তু তার সঙ্গে সঙ্গে কিন্তু মানুষের চাপ আরও বাড়ছে। মানুষজন আনন্দ করছে, পাশাপাশি বালিয়াড়িতেও কিন্তু উৎসব চলছে। এক প্রকার কিটকোটে বসে যেমন সমুদ্র উপভোগ করছে, ঠিক তেমনি ঘোড়ার পিঠে চড়ছে, বিচ বাইকে চড়ছে। আবার অনেকে আমরা লক্ষ্য করছি বালু চড়ে, বালি নিয়ে বাচ্চা যারা রয়েছে তারা খেলাধুলা করছে। এভাবেই কিন্তু আনন্দঘন মুহূর্তগুলো কাটছে। এই যে বিপুল সংখ্যক পর্যটক ছুটে আসাতে কিন্তু এখানকার যে লাইফ গার্ড কর্মীরা রয়েছে তারা সতর্ক রয়েছে। তারা প্রতিটি পয়েন্টে লাল পতাকা টাঙিয়ে দেওয়ার পাশাপাশি 3 স্তরের নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে। তারা সমুদ্রে যেমন জেট স্কি বা বুট দিয়ে তারা নিরাপত্তা দিচ্ছে যারা সমুদ্র স্নান করছে। তার পাশাপাশি আমরা লক্ষ্য করছি বালিয়াড়িতে টহল দিচ্ছে, আবার টাওয়ারে বসে তারা দায়িত্ব পালন করছে। অন্যদিকে ট্যুরিস্ট পুলিশও বক্সে রয়েছে, তারা সার্বক্ষণিক টহল দিচ্ছে। কোনো ধরনের অভিযোগ পেলে সাথে সাথে সেই ধরনের ব্যবস্থা নিচ্ছে আমরা লক্ষ্য করছি। তবে বেশিরভাগ পর্যটক এখানে এসে তারা ঘুরতে ঘুরতে অনেকে বাচ্চা হারিয়ে ফেলছে, আবার অনেকে আবার আমরা লক্ষ্য করছি মোবাইল কিংবা নানা ধরনের সমস্যা পড়ছে। সেটি আবার অভিযোগ করলে সঙ্গে সঙ্গে ট্যুরিস্ট পুলিশ সেটি ব্যবস্থা নিয়ে তারা বাচ্চাদের খুঁজে দেওয়ার পাশাপাশি যে নানা ধরনের সমাধান দেওয়া সেগুলো সমাধান দিচ্ছে। এভাবে কিন্তু সাপ্তাহিক ছুটির দিনে কিন্তু একদিকে উৎসবের আমেজ চলছে, অন্যদিকে নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং পর্যটন ব্যবসা চাঙ্গা হয়ে উঠেছে। যেহেতু সাপ্তাহিক ছুটির দিন হওয়াতে বিপুল সংখ্যক পর্যটক ছুটে এসেছে। তবে জেলা প্রশাসন বলছে তাদের যে একজন নির্ধারিত ম্যাজিস্ট্রেট রয়েছে তারা সার্বক্ষণিক কোনো অভিযোগ পেলে বা হয়রানি হলে তারা ব্যবস্থা নিচ্ছে। তো এই ছিল আমার কাছে কক্সবাজার সৈকত থেকে সবশেষ। কক্সবাজার সমুদ্র সৈকত থেকে আমরা সরাসরি যুক্ত ছিলাম। দেখছেন সময় সংবাদ, সঙ্গেই থাকুন। জামায়াতের পিআর ও এনসিপির প্রতীকের দাবিতে নির্বাচন আয়োজনে কোনো প্রভাব পড়বে না বলে জানিয়েছে নির্বাচন কমিশনার মোহাম্মদ আনোয়ারুল ইসলাম সরকার। সকালে চাঁপাইনবাবগঞ্জে নির্বাচন কর্মকর্তাদের দায়িত্ব পালনের চ্যালেঞ্জ ও উত্তরণের উপায় শীর্ষক কর্মশালায় একথা বলেন তিনি। পিআর পদ্ধতি দলের বরাদ্দ বিষয়ক প্রশ্ন এবং আপনাদের প্রশ্ন হচ্ছে যে এই বিষয়গুলো নিয়ে নির্বাচনে কোনো প্রভাব ফেলবে কিনা, কোনো সমস্যার সৃষ্টি হবে কিনা। আমার উত্তর হচ্ছে এগুলো নির্বাচনের ক্ষেত্রে কোনো সমস্যার সৃষ্টি করবে না। নির্বাচন কমিশন সাংবিধানিক প্রতিষ্ঠান, বিদ্যমান আইনের আওতায় সে সমস্ত কাজ করে যাচ্ছে এবং করবে। ৬,৫০০ কোটি টাকা অর্থায়ন নিশ্চিত হওয়ায় অক্টোবরেই শুরু হচ্ছে কক্সবাজারের মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দরের জেটি, টার্মিনাল, শেড ও ইয়ার্ড নির্মাণের কাজ। এর মধ্যে জাইকার ৫,৫০০ কোটি টাকার পাশাপাশি বাকি ১,০০০ কোটি টাকা যোগান দিচ্ছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। অন্তত ৪ বছর আগেই ৯,৫০০ কোটি টাকা খরচ করে তৈরি করা হয়েছিল ১৪ মিটার গভীরতা এবং ৬ কিলোমিটার দীর্ঘ নতুন নৌ চ্যানেল। কিন্তু নানামুখী জটিলতায় দীর্ঘদিন ধরে আটকে ছিল মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দরের অবকাঠামোগত নির্মাণ কাজ। অবশেষে বন্দরের সেই জটগুলো খুলতে শুরু করেছে। আর তাই আগামী অক্টোবরে জাহাজ বেড়ার জেটি, টার্মিনাল, শেড এবং কন্টেনার ইয়ার্ড নির্মাণ কাজ শুরুর অনুমতির অপেক্ষায় রয়েছে প্যান্টা ওশান এবং কর্পোরেশন নামে দুটি জাপানি প্রতিষ্ঠান। বর্তমানে আমরা চিটং পোর্টে মাত্র 10 মিটারের ড্রাফটের জাহাজ আনতে পারি এবং প্রায় 2 থেকে 2,500 টিউজের বেশি যেগুলো ক্যারি করতে পারে না এই সমস্ত জাহাজ। তো সেখানে আমরা আশা করছি 7 থেকে 8,000 টিউজ কন্টেইনার নিয়ে জাহাজ আসতে পারবে। 17,000 কোটি টাকার এই মাতারবাড়ি প্রকল্পের প্রথম পর্যায়ে সিভিল ওয়ার্কে খরচ হবে 5,500 কোটি টাকা, যন্ত্রপাতি কেনা হবে 900 কোটি টাকার, আর অবকাঠামোগত উন্নয়নে খরচ হবে 6,500 কোটি টাকায়। মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দরে 460 মিটার দীর্ঘ একটি ডেডিকেটেড কন্টেইনার জেটি এবং 300 মিটার দীর্ঘ অপর একটি মাল্টিপারপাস জেটি নির্মাণ করা হবে। এছাড়া থাকবে অন্তত 10,000 কন্টেইনার ধারণ ক্ষমতার একটি টার্মিনাল। যে কার্গো হলো আসলে কিং অফ দিস আপনার পোর্ট, কার্গো ওখান থেকে জেনারেট করতে হবে। তার জন্য আমাদের ওখানে ইন্ডাস্ট্রিয়াল বা ম্যারিটাইম ম্যানুফ্যাকচারিং হাব লাগবে। বন্দর হিসেবে কাজ শুরু করার আগে যেমন বিদ্যুৎ কেন্দ্রের জন্য আনা কয়লা বোঝা অসংখ্য জাহাজ ভিড়েছে মাতারবাড়িতে, তেমনি সুযোগ সৃষ্টি হয়েছে পুরো এলাকায় পরিকল্পিতভাবে শিল্পায়নের। মাতারবাড়ি বন্দর হবে এই অঞ্চলের বন্দর, এই অঞ্চলের একটা বন্দর যেটা হবে ডিপ সি পোর্ট, এবং বাংলাদেশের অর্থনীতি ডিপ সি পোর্টকে
প্রয়োজন বলেই মাতারবাড়িতে এটা করা হচ্ছে। গত এক দশকের বেশি সময় ধরে চীন এবং ভারত এই গভীর সমুদ্র বন্দর নির্মাণের আগ্রহ দেখিয়ে আসছিল, কিন্তু ভূ রাজনৈতিক জটিলতা এড়াতে শেষ পর্যন্ত কাজের দায়িত্ব দেওয়া হয় জাপানকে। আগামী 2030 সালের মধ্যে পুরোদমে অপারেশনে যাওয়ার কথা রয়েছে মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। এবার বায়ুমানের খবর। দেখে নেব এখনকার বাতাসের মান সূচক। বায়ুমান বিষয়ক সংস্থা আইকিউ এয়ারের সূচক অনুযায়ী বাংলাদেশে এখনকার বাতাসের মান। ঢাকা বিভাগে বায়ুর মান 73, যা সন্তোষজনক। বাতাসের আর্দ্রতা 65%। চট্টগ্রাম বিভাগে বায়ুর মান 57, এটিও সন্তোষজনক। বাতাসের আর্দ্রতা 75। রাজশাহী বিভাগে বায়ুর মান 107, যা সহনীয়। আর্দ্রতা 70। সিলেট বিভাগে বায়ুর মান 62, এটি সন্তোষজনক। বাতাসের আর্দ্রতা 71%। খুলনা বিভাগের বায়ুর মান 58, যা সন্তোষজনক। বাতাসের আর্দ্রতা 71। বরিশাল বিভাগে বায়ুর মান 61, এটিও সন্তোষজনক। আর্দ্রতা 65। রংপুর বিভাগের বায়ুর মান 92, যা সন্তোষজনক। বাতাসের আর্দ্রতা 66। ময়মনসিংহ বিভাগের বায়ুর মান 82, এটিও সন্তোষজনক। বাতাসের আর্দ্রতা 70%। সারা দেশে বায়ুর মান সবচেয়ে ভালো চট্টগ্রামে 57 আর সবচেয়ে খারাপ রাজশাহীতে 107। ইসরায়েলি বসতি সম্প্রসারণে নেতানিয়াহুর পরিকল্পনা প্রত্যাখ্যান করেছেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। নেতানিয়াহুর এই পরিকল্পনা দ্বিরাষ্ট্র সমাধানের সম্ভাবনাকে ধ্বংস করবে বলে জাতিসংঘে দেয়া ভাষণে বলেন তিনি। স্থানীয় সময় বৃহস্পতিবার নিউ ইয়র্কে জাতিসংঘের 80তম অধিবেশনের তৃতীয় দিন ভার্চুয়ালি ভাষণ দেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। অভিযোগ করে বলেন, প্রায় 2 বছর ধরে গণহত্যা ও ধ্বংসযজ্ঞ চালাচ্ছে ইসরায়েল। ভাষণে আব্বাস বলেন, ফিলিস্তিনে ইসরায়েলি বসতি সম্প্রসারণ পরিকল্পনা পশ্চিম তীরকে 2 ভাগে বিভক্ত করবে। এতে দখলকৃত জেরুজালেমকে আশপাশ থেকে বিচ্ছিন্ন করার পাশাপাশি দ্বিরাষ্ট্র সমাধানের সম্ভাবনাকেও ধ্বংস করবে। 2023 সালের 7 অক্টোবর হামাসের হামলারও নিন্দা জানান মাহমুদ আব্বাস। ভবিষ্যতে গাজার শাসন কার্যে সংগঠনটির কোনো ভূমিকা থাকবে না বলেও স্পষ্ট করেন। গাজার প্রশাসনিক কমিটির কাছে ফিলিস্তিন রাষ্ট্রের পূর্ণ দায়িত্ব দেয়া এবং জাতিসংঘের তত্ত্বাবধানে বেসামরিকদের সুরক্ষা নিশ্চিতেরও দাবি জানান মাহমুদ আব্বাস। গাজা যুদ্ধ বন্ধ, শর্তহীন মানবিক সহায়তা প্রবেশ নিশ্চিত, দুপক্ষের সব জিম্মি ও বন্দির মুক্তি, দখলদার বাহিনীর সম্পূর্ণ প্রত্যাহারের আহ্বান জানান ফিলিস্তিনি প্রেসিডেন্ট। অধিবেশনে ফিলিস্তিনকে রাষ্ট্র স্বীকৃতি দেয় যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়া, পর্তুগাল সহ অন্যান্য দেশকে ধন্যবাদ জানান আব্বাস। কৃতজ্ঞতা প্রকাশ করেন ফিলিস্তিনি জনগণের স্বাধীনতা ও ন্যায্য অধিকারের পক্ষে আওয়াজ তোলা প্রতিটি গোষ্ঠীকেও। এবারে জাতিসংঘ ভাষণে যোগ দিতে ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসকে যুক্তরাষ্ট্র ভিসা না দেয়ায় ভার্চুয়ালি ভাষণ দেন তিনি। মৌসুমী সাথী, সময় সংবাদ। একটা দেশের টপ অর্ডার ব্যাটাররা এমন দৃষ্টিকটু ব্যাটিং করতে পারে, বিশ্বাস হচ্ছে না ওয়াসিম আকরামের। লিটন দাস থাকলে বাংলাদেশ আরেকটু লড়াই করতে পারত বলে বিশ্বাস তার। দুবাই থেকে জানাচ্ছেন সাব্বির মিথুন। 120 বলে 136ও করতে পারা যায় না তা বিশ্বাস করা কঠিন বাংলাদেশের খেলা না দেখলে। এরকম নিদারুণ ব্যাটিং জন্ম দিয়েছে হাসি ঠাট্টার। এমনকি পাকিস্তান কিংবদন্তিও অবাক, টেস্ট খেলুড়ে একটা দেশের টপ অর্ডার কিভাবে এত জঘন্য ব্যাটিং করে। বাংলাদেশের পরাজয়ের কারণটা ওদের ব্যাটিং। বোলিংয়ে ওরা দুর্দান্ত ছিল, পাকিস্তানকে মাত্র 135 রানে বেঁধে ফেলেছিল। পরিকল্পনাটা হওয়া উচিত ছিল নতুন বলে দেখে খেলা। পাওয়ার প্লেতে 1 উইকেট হারিয়ে 40 রান করলেও ঠিক ছিল, কিন্তু ওরা 3 উইকেট হারিয়ে ফেলেছে। পাকিস্তানের মতো সেরা পেস অ্যাটাকের বিপক্ষে সিলি শট খেলে আউট হয়েছে ব্যাটাররা, আর ক্যাপ্টেন লিটনের না থাকা ভুগিয়েছে দলকে। ম্যাচে সান্ত্বনা কেবল বোলিংটা। তাসকিন আহমেদের লাইন লেন্থে মুগ্ধতা ঝরেছে সুলতান অফ সুইং এর কণ্ঠে। প্রশংসা করেছেন রিশাদ হোসেনেরও। গত 2-3 বছরে তাসকিন খুব ইমপ্রেস করেছে। যেভাবে সে বল করে, উইকেট নেয়, সে দলের অন্যতম সেরা বলার। মুস্তাফিজ তো ভালোই, আর রিশাদকে আমি সবশেষে পিএসএল এ বল করতে দেখেছি, সে দারুণ করেছিল। তার ভবিষ্যৎ উজ্জ্বল। বাংলাদেশে ওয়াসিমের স্মৃতির শেষ নেই। আবাহনীর হয়ে মাঠ মাতাতেন, সেসব এখন কেবলই অতীত।
টাইগার ক্রিকেটের খোঁজ তেমন না রাখলেও ফার্স্ট ক্লাস ক্রিকেটের দুর্দশা অজানা নয় সাবেক এই পেসারের। What do you think? What can end Bangladesh profit rot? Look, I don't follow Bangladesh first class cricket. বাংলাদেশকে তাদের প্রথম শ্রেণীর ক্রিকেটে নজর দিতে হবে। লাল বলের ক্রিকেট থেকে আসল ব্যাটার পাওয়া যাবে। আমি এটা বছরের পর বছর ধরে বলে আসছি। ঠিক যখন থেকে বাংলাদেশের ক্রিকেট ফলো করছি তখন থেকেই বলছি প্রথম শ্রেণীর ক্রিকেট ঠিক করলেই সব ঠিক হয়ে যাবে। Since I came there in 94 and played for Rabani. টাইগারদের ট্রফি খরা কবে কাটবে সে প্রশ্নের উত্তর দিতে পারেননি ওয়াসিম আকরাম। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম থেকে সাব্বির মিথুন, সময় সংবাদ। সময় সংবাদের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়ে মানুষের সংশয় থাকলেও সরকার চাইলেই সম্ভব, নিউ ইয়র্কে মির্জা ফখরুল। বিশ্বের আস্থা অর্জনে রাজনীতিকদের সফরসঙ্গী করেছেন প্রধান উপদেষ্টা। স্বৈরশাসনের অবসান করে বাংলাদেশের নতুন গতিপথ নির্ধারণ করেছে যুব সমাজ। নিউ ইয়র্কে ডক্টর ইউনূস রাতে জাতিসংঘের ভাষণে তুলে ধরবেন ভবিষ্যৎ বাংলাদেশের রূপরেখা। এবং তরুণদের টার্গেট করে একীভূত হওয়ার আলোচনায় এনসিপি গণ অধিকার। নূর দেশে ফিরলে হতে পারে আনুষ্ঠানিক বৈঠক, জন আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটানোর আশা। এই ছিল সময় সংবাদে। এখন খেলার সময়ের সঙ্গে থাকবেন তারিক হাসান শিমুল। দোলনা, আপনাকে ধন্যবাদ। বিশ্বের নানা প্রান্তের খেলাধুলার খবর নিয়ে ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়ের।